যেই আশঙ্কা করতেছিলাম ইউটিউবার রাফসান শাবাবের বিরুদ্ধে হচ্ছে রাফসান হ্যাঁ কি নাম রাফসান এই যে ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই আর কি আম, ওনার বিরুদ্ধে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তো আম, দেখেন, এই দেশে তো আসলে কোনো কাজকর্ম পড়াশোনা ধর্মকর্ম কিছুই হয় না, শুধু হয় স্টানবাজি। স্টানবাজি ছাড়া কিছু হয় না, এই দেশে সব স্টানবাজি দিয়ে ভর্তি। তো যেই কারণে যখন ওকে নিয়ে আলোচনা শুরু হয়, সে তার বাবা মাকে একটা গাড়ি গিফট করার পর অভিযোগ আসে তার বাবার, ঋণ খেলাপির অভিযোগ আসে তার বাবার বিরুদ্ধে, এবং যখন সারা দেশের মবগুলো তোড়জোড় শুরু করে দেয়, আম, তখন আমি কাইন্ড অফ স্রোতের বিপরীতে গিয়ে আলোচনা করছি, রাইট? মনে হতে পারে আমি কি ডিফেন্ড করতেছি নাকি ওকে বাবার বাবাকে, যেখানে আমি আমার চ্যানেল ডেডিকেটেডই হচ্ছে সামাজিক ইস্যু এবং অপরাধ, অন্যায়, দুর্নীতি এগুলো নিয়ে আলোচনা করার। সেখানে যখন ওর ওর বাবার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো, সেখানে আমি অ্যাপারেন্টলি ডিফেন্ড করতেছি, বা ডিফেন্ড করতেছি না বলে অ্যাপারেন্টলি আমি আরেকটু ইজিলি যাইতে বলতেছি যে গো ইজি অন দেম, আরেকটু তথ্য প্রমাণের অপেক্ষা করি, আর তাদের তরফের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করি, তাদের ব্যাখ্যা শোনার অপেক্ষা করি, এইভাবে বলতেছিলাম, রাইট? এবং অবশ্যই এটা বলার কারণ হচ্ছে সারা দেশে তোড়জোড় লেগে গেছিলো এই কারণে। তো আমার অবস্থান হচ্ছে সবসময় দুর্বলের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে। তখনও সেটাই করতেছিলাম। সেটা কিভাবে? সেটা কারণ হচ্ছে এই যে স্টাম্বাসটা লেগে গেল ওর পেছনে, রাইট? আমি এই আশঙ্কাটাই করতেছিলাম যে এইটা হইতে পারে। এবং দেখেন, ওই যে কারণে আবার এখন যদি একটু ব্যাখ্যা দিই, ধরেন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কি কোকা কোলা বর্জনের পক্ষে নাকি না, আমি কোকা কোলা বর্জনের পক্ষে না, আমি স্টানবাজির পক্ষে। এগুলো কি করতেছে, কেন করতেছে? স্টানবাজি ছাড়া কোনো কিছুই হচ্ছে না এখানে, কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু স্টানবাজি করতেছে স্টানবাজগুলো। আম, তো রাফসান সাহেবের বাবার কি বিচার হোক, সেটা চাই নাকি, এটা বিরুদ্ধে নাকি না, আমি সেটার বিরুদ্ধে না, আমি স্টানবাজগুলোর পক্ষে। এই যে দেখেন, স্টানবাজি করতে নেমে গেছে আইন আদালত নিয়ে, রাফসানের বিরুদ্ধে এখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। হোয়াট ইট মিনস, নিশ্চয়ই জামিন নিতে পারবে, হোয়াট এভার, তাকে অ্যাটলিস্ট আদালতে যাইতে হবে, মানে কি একটা কি কারণে এবং এই আশঙ্কাটাই আমি করতেছিলাম। যেভাবে করে পাবলিক লেগে গেছে এখন তার বিরুদ্ধে, তার আদালতের রায় তদন্ত, তার ইয়ে কি জানি বলে ব্লু ড্রিঙ্কস যে সে বানায়, ওখানে গিয়ে কি জানি হঠাৎ করে ভোক্তার অভিযান শুরু হয়ে গেছে, মানে স্ট্যান্ডবার্ডগুলো শুরু করে দিচ্ছে আর কি হঠাৎ করে। এবং তখন পত্রপত্রিকা রিপোর্ট করতেছিল, গরিব রিপোর্টারগুলো, মিডিয়ার গরিবগুলো, বাংলাদেশের ফকিরগুলো আর কি, এগুলো হচ্ছে স্টানবাজি, ক্লিক বেটি ইয়ে করে স্টানবাজি করে খাইতে হয় গরিবগুলোকে। তো এই গরিবগুলো তখন রিপোর্ট করে বেড়াচ্ছিল। আমি তখন একটা আলোচনা করতে চাচ্ছিলাম, ব্যস্ততার কারণে করতে পারি নাই। এই গরিবগুলা তখন রিপোর্টের পর রিপোর্ট করে বেড়াচ্ছিল যে রাফসান সাহেব নোংরা পরিবেশে তৈরি হচ্ছে। ইভেন আমি তখন এগুলো সেভ করে রাখছিলাম খবরগুলো আলোচনা করার জন্য, করতে পারি নাই। ইভেন হইতেছে ওই এরকম দেখলাম যে থাম্বনেইলে খবর ফেসবুকে শেয়ার করে এবং হেডলাইনে লেখা যে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্ক, হেডলাইন এবং থাম্বনেইল। খবরের ভিতরে ঢুকে দেখি এমন কোনো কথা নাই। খবরের ভিতরে ঢোকার পর দেখা যাচ্ছে যে ওই যে বোতলের উপরে যে প্লাস্টিকের র্যাপ লাগায়, সেই র্যাপটা লাগানোর জন্য আবার একটা অনুমতি নিতে হয়, সেই অনুমতি নেয় নাই, এই কারণে অভিযান, এই কারণে জরিমানা 20,000 না 50,000 টাকা জরিমানা, সেই কারণে। তাছাড়া গরিবগুলার কাজকর্ম দেখেন, নাম্বার ওয়ান, এই মিডিয়ার শুয়োরগুলো মিথ্যা হেডলাইন দিতেছে শুধুমাত্র ক্লিক বেট পাওয়ার জন্য, ভেতরে এমন কোনো খবর নেই। এবং আমি এত অবাক হলাম খবরটা পড়ে, আমি ভিতরে গিয়ে খবর পড়তেছি বা কোথাও তো নোংরা পরিবেশের কথা নাই, তাহলে হেডলাইনে লিখলো কেন যে নোংরা পরিবেশ? এখানে তো নোংরা পরিবেশে এমন নাই। এবং তার চেয়ে বড় কথা, যে কারণে আমার সন্দেহটা উদ্রেক হয়, যে ছবিটা দিয়েছিল, ছবি দেখে আমি অবাক। পুরো টাইলস করা বিল্ডিং, নতুন করছে সেই ফ্যাক্টরি, পুরো টাইলস করা বিল্ডিং, সব কিছু ঝকঝকে তকতকে। আমি দেখে ভাবতেছি, ছবি থাম্বনেইলের খবরের, যে কি রে, বাংলাদেশে এটা কি নোংরা পরিবেশ হলো কেমন? তখন আমেরিকার পরিবেশ, আমেরিকাতে রেস্টুরেন্টগুলোতে, কারখানাগুলোতে গ্রিড লাগিয়ে রাখে দোকানের ইয়েতে কাছে কি, A+B+, এরকম যারা ইয়ে করে আসে, অডিট করতে আসে এরকম। তা আমি দেখে ভাবতেছি তো আমেরিকা মনে হইতেছে, অডিটরের ভয়ে সকল কিছু পরিষ্কার ঝকঝকে তকতকে। যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো এখানে, দেশিগুলো আর কি, দেশিগুলো তো সারা পৃথিবীতে গিয়েই করে বেড়ায়। আবার বলা যায় আমাদেরকে সারা পৃথিবী কেন কি বলে ঘৃণার চোখে দেখে, দূর দূর করে খেদায়। এগুলো করে কি, ধরেন ওই খাবার একবেলা তার একবেলা থাকে না, থাকলে এগুলা ওই মিশিয়ে ফেলে পুরান খাবারের সাথে। এগুলা তো এই যে সব দেশে করা যাবে না, বুঝলেন? আমার ফ্রেন্ড আছে তো পাকিস্তানি, রেস্টুরেন্ট বিজনেস করে, তো এই কারণে জানি আর কি যে দেশিগুলা কি করে বেড়ায়, সেগুলো আবার ধরা পড়লে খবর আছে। হ্যাঁ, তো যা হোক, এই দেশের তো চেক অ্যান্ড ব্যালেন্স আছে, রাইট? স্থানবাজি নাই। তো আমি দেখে রাফসানের কারখানা, যে কি বলে, তো ঝকঝকে তকতকে, এটারে জরিমানা দিল কি নোংরা পরিবেশের কারণে। আমি খুব আগ্রহ নিয়ে খবর পড়তে গেলাম, এবং খবর পড়ে দেখি কোথাও নোংরা পরিবেশে এনো নাই। ওই প্যাকেটজাত করা, যেটা বললাম উপরের যে র্যাপ করার জন্য আবার পারমিশন, তো সেই পারমিশন নেয়। তাইলে তোরা গরিব ফকির শুয়োরগুলো, তোরা কেন এই হেডলাইন দিলি যে নোংরা পরিবেশে তৈরি হয়েছিল রাফসানের হইতেছে ব্রুডিংস? কেন এই মিথ্যা কথাটা ওদের নামে ছড়াইলি?
তারপর তাদের যে পেজ তারপর আমি এটা আরো প্রমাণ পেলাম কুমিল্লার বিএসটিআই এর ফেসবুক পেজ আছে আমার, যারা তদন্ত অভিযানে গেছিল। তো ফেসবুক তো আবার এগুলো রেকমেন্ড করা শুরু করে, যেহেতু আমি খবর পড়ছি ওই কুমিল্লা বিএসটিআই আমি ফলো করি, রাইট? হোম পেজে আমার সাজেস্ট করছে হচ্ছে কুমিল্লা বিএসটি এর পোস্ট। সেখানে দেখলাম কুমিল্লা বিএসটি পোস্ট করছে কি কারণে জরিমানা করা হয়েছে, যে এই প্যাকেটজাত করা এটা নিয়ে। আর তো কোনো সন্দেহের অবকাশ থাকে না যে মিডিয়া শুরুগুলো কি করতেছে এখানে। এবং তারপর রাফসান যে ব্লু ড্রিঙ্কস সেটার পেজ থেকেও তারা একটা পোস্ট দিচ্ছে ক্লারিফিকেশন, যে আমাদেরকে এর কারণে নোংরা পরিবেশের কারণে কোনো জরিমানা করা হয় নাই। তার মানে নিশ্চিতের উপর নিশ্চিত, মানে বিএসটিআই থেকেই জানানো হয়েছে কি কারণে করা হয়েছে, আর তো কথাই থাকে না। তো এই গরিবগুলো এই করে বেড়াচ্ছিল তখন, রাইট? আমি সব খবরগুলো সেভ করে রাখছিলাম, আলোচনা করতে পারিনি, দেখাইতে পারিনি আপনাদেরকে। তো এই চলতেছিল, হ্যাঁ, এই মবগুলো এই করে বেড়াচ্ছিল। তো আপনি চিন্তা করেন যে প্যাকেটের গায়ে মোড়ক লাগানোর জন্য আলাদা অনুমতি নিতে হয়, সেই অনুমতি নাই, এই কারণে জরিমানা করছে। তো আপনারা ওখানে গেছিলেন কেন ফ্যাক্টরিতে হঠাৎ করে? ও আলোচনা আছে এই কারণে হঠাৎ করে অভিযান কেন করলেন? এটা তো 2 দিন আগে টের পান নাই, 10 দিন আগে টের পান নাই, এখন হঠাৎ করে কেন টের পাইলেন? ও আচ্ছা, মবরা লাফাইতেছে দেখে মব দর্শন করতে গেছেন সবাই, কাম দেখাইতে গেছেন। আচ্ছা, গিয়ে কি কিছু পায় না সেখানে? র্যাপ করার উপরে অনুমতি পা? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি না সেটা অপরাধ, অপরাধ হলে অপরাধের সাথে সোনার বাংলায় কি অপরাধীদের শাস্তি হয়? সোনার বাংলায় কি হয়? স্টান্টবাজি হয়। আচ্ছা গেল। এখন আজকে সকালে খবর দেখি যে রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কেন? সে হইতেছে যে ব্লু ড্রিঙ্কস বানাইছে এটার বিএসটি এর অনুমতি নাই। আচ্ছা, ভালো কথা, না থাকলে খুব ভালো কথা। না, আমার প্রশ্ন হচ্ছে বিএসটি এর যদি অনুমতি না থাকে, এই সোনার বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা ন্যায় বিচার রুল অফ লর একেবারে পাছার মধ্যে ঠেসে ধরা হয় রুল অফ ল হঠাৎ কারো, হ্যাঁ? আপনারা কি সে একটা দেখেন, আদালত থেকে যখন কোনো মানুষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে হয়, তখন কিন্তু এরকম যে সে দেশ ত্যাগ করতে পারবে কিনা বা কি তার মানে মোবিলিটি আর কি, এটা একটা টার্ম আছে টেকনিক্যাল, সেটার উপর রেস্ট্রিকশন আসে। আদালত কনসিডার করে তার সোশ্যাল স্ট্যাটাস, সে কোন স্ট্যাটারের মানুষ। যদি সে একজন ভদ্রলোক হয় যে সে পালায়া যাবে না, তখন তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের আসে না, আদালত থেকে এই ধরনের রায় আসে না। যদি এরকম সন্দেহ থাকে যে সে যে স্ট্যাটাসের লোক, যে সে ভাগবে, পালায়া যাবে বা তখন আদালত থেকে বলা হয় যে তার চলাফেরা রেস্ট্রিক্ট করা হোক, তার দেশের বাইরে যাওয়া রেস্ট্রিক্ট করা হোক, এরকম ব্যাপার স্যাপার। ইফ আই এম নট মিস্টেকেন, খবর পরে যুক্ত, যেমন যা বিভিন্ন সময় বুঝছি আর কি। তো রাফসানের মতো একটা সেলিব্রিটি, সে বাংলাদেশের সবাই তাকে চেনে, তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা লাগে এই কারণে। তাকে একটা নোটিশ দেওয়া যায় না, অথবা তার সিলগালা করা যায় না, কি জানি বলে, আমি জানি না, আমি আইনের টেকনিক্যালিটি যাই না। ইট ডাজন্ট মেক সেন্স টু মি। রাফসানের মতো একটা ছেলে খুঁজা কিছু হাতে না পেয়ে তারপর মানে খুঁজতে গেছিলেন কেন প্রথমত? আচ্ছা, ও কেন ভাইরাল আলোচনার টপিক যাচ্ছে এই কারণে। তারপর হইতেছে প্রথম প্যাকেটের উপরে ঠোঙ্গা লাগানোর পায় নাই দেখে জরিমানা, তারপর এখন হইতেছে বিএসটি এর অনুমতি নাই দেখে জরিমানা। এবং আমরা জানি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এইগুলো কোনো কিছু নাই, রাইট? ওর বিরুদ্ধে মব লেগে গেছে, যে কারণে কি ভয়, কি আশঙ্কা, আমি বারবার বলে ওদের পক্ষে কথা বলতেছিলাম, কারণ আমি দেখতেছি সারা দেশ ওদের বিরুদ্ধে লেগে গেছে। আমি আজকে খবরে দেখতেছিলাম তারানা হালিম সংসদের ধারায় উষ্মা ক্ষোভ দুঃখ খেদ প্রকাশ করতেছেন, এই কমেডিগুলা যে ওকে প্রকাশ করতেছেন উনি হইতেছেন যে ওই যে বিনোজিৎ থেকে শুরু করে যারা দুর্নীতিবাদ, বেগম পাড়া, কারা এরা, তাদের তালিকা প্রকাশ করা হোক, তাদের নাম প্রকাশ করা হোক। এই দুর্নীতিবাদীদের কারণে আজকে বঙ্গবন্ধুর কন্যার মুখ রক্ষা হচ্ছে না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন ওনার দেয়ালে পিঠ থেকে গেছিল এই দুর্নীতিবাদদের কারণে। বঙ্গবন্ধু নিজে বলছিলেন যে আমি কিছু করতে পারতেছি না এই দুর্নীতি। এনাদের কথা শুনলে যারা রাজনীতি বোঝে না, জাফর স্যারের মতো আর কি, এনারা কনফিউজ হয়ে যাবে। তোরা বাবা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত অসহায়, তারানা হালিম জানেন না এ কারা এই তালিকাভুক্ত সন্ত্রাসী, বঙ্গবন্ধু জানেন না কারা কেন এরকম করতেছে, রাইট? দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর আশ্রয় প্রশ্রয়ের মধ্যে রকি বাহিনী না বানাইছিলেন, একটা তাণ্ডব চালাইছে এই তখনকার তৎকালীন পান্ডাগুলো, রাইট? আমাদের মুক্তিযুদ্ধরাও কিন্তু প্রচন্ড দেশের মধ্যে, আপনারা তো এগুলো শোনেন না, বলাও যায় না আপনাদের দেশে, হ্যাঁ, ধর্ম অবমাননা হয়ে যাবে। যে মুক্তিযোদ্ধারা যে অস্ত্র নিয়ে গোলাগুলি করছে না, তারপর সেই অস্ত্র ব্যবহার করে এলাকার মধ্যে ত্রাস, পান্ডাবি, ধর্ষণ, খুন, গুম করে বেড়াইছে। আচ্ছা ওকে, বাঙালি না মুক্তিযোদ্ধারা কি আমেরিকান ছিল নাকি? তো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর ওই যে একটা ঘটনা জানেন না, যে ওই যে মেবি কারণ মেজর ডালিমারি নাকি, আর ওই যে মেয়েকে তুলে নিয়ে যায় বিয়ের আসর থেকে, তারপর জামাইকে তুলে নিয়ে যায় হোয়াটএভার এখানে, তারপর বঙ্গবন্ধুর কাছে বিচার দিতে যায়। ঘটনাগুলো পড়লেই আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে বঙ্গবন্ধু ধমকে দিচ্ছে যে কি করস তোরা এগুলা, হাই 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 হাই, এগুলো ইজ্জত ডুবাবি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম মনে করেন যে ওনারা কোনো কিছুই জানেন না কেন হয়, কেন কি জানি সন্ত্রাসীদের অত্যাচারে ওনারা টিকতে পারতেছেন না, ওনারা খুব অসহায়, ওনারা কারা এগুলো করে ওনারা জানেন না, দেশের এই অবস্থা কেন ওনারা বুঝতে পারেন না। তো তারা না হলে এবার ওই স্টান্ট, মানে সরি
তারা হালিমার সেই ভাষণ দেখে সংসদে আমি ভাবতেছি যে আপনারা কিছুই জানেন না, মাননীয় প্রধানমন্ত্রী কিছুই জানে না, বঙ্গবন্ধু কিছুই জানেন না, আপনাদের আশ্রয় প্রশ্রয় মদদের চোখের। আচ্ছা যা হোক, এগুলো বলে লাভ নাই। তো যেটা বলতেছি যে এই দেশের মধ্যে হঠাৎ করে রাফসান সাহেব, আমি খালি রাফসান সাহেব বলি, রাফসান ছোট ভাইয়ের বিরুদ্ধে তোড়জোড় শুরু হয়ে গেছে। এবং যে কথাটা সবসময় বলি এই চ্যানেলে, যে থিওরি দিয়ে আসছি যে ভাই বেশি ইতিবাচক কথা মারায়েন না, আমি সোলামান শেখ আরিফার হোসেন বেশি ইতিবাচক কি জানি কি কুশল সারাদিন দেশপ্রেম, এগুলো তো কি জানি হালুয়া দেশে এগুলো করে, এগুলো টিকে আছে দেখে এগুলো করে। ভদ্রলোকরা সিম্পলি তাদের রুজি যোগ্যতা তার বিনিময় করে খাইতেছে। আর চাম্বাজগুলো এগুলো করে চাম্বাজি করে ভালো করতেছে, রাইট? যারা চাম্বাজ না, যারা ভদ্রলোক, আর যারা চাম্বাজ তারা, এইটা তো কারোর জন্য নিরাপদ নাই দেশ। আমি কি বলি, উঠতেছেন হঠাৎ করে থপাস করে মাটিতে পড়ে যাবেন, রাইট? রাফসান সাহেব তো কোনো সাথে, আমি বলছি রাফসান ছোট ভাই, সে তো কোনো সাথেও নাই, পাঁচও নাই, চাম্বাজিতেও নাই, ছ্যাবলামিতেও নাই, সমালোচনা তো কোনো কিছুতে নাই। হি ইজ অল বাই হিমসেলফ। ফুড ব্লগিং করে একটা ছেলে, অল বাই হিমসেলফ। হঠাৎ করে বের হলো তার বাবা ঋণ খেলাপি, যেটা সম্ভবত সত্য, যতটুকু এখন আমরা বুঝতেছি। তার বাবা ঋণ খেলাপি, না তার বাবা তো ঋণ খেলাপির তো আলোচনা ছিল। আলোচনা কখন আসলো? যখন সে একটা ভিডিও দিল, ভাইরাল হলো, আলোচনায় আসলো, তার বাবাকে একটা গাড়ি গিফট করলো, রাইট? কোত্থেকে যে কি হইলো, চারপাশ থেকে হুড় ফাড় করে এখন রাফসানকের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা যায়। কোত্থেকে এই জিনিস চলে আসলো? এই ছিল তো কোনো সাথও নেই, পাঁচও নেই, চলে আসছে কিন্তু। তো এই জন্য বলি, মগের মূল্যকে এবং অসভ্য দেশে কেউ নিরাপদ না। ওই কি জানি বলে আপনার কি পার্টি বানাইছিল জানি, চাকরিজীবী লীগ খোলা হেলেনা জাহাঙ্গীরও নিরাপদ না। বেনজির আহমেদ এত বছরের কি করলেন উনি, দুর্দান্ত প্রতাপশালী রাজনৈতিক সরকারি দলের করে আসলেন, চাম্বাজি করে আসলেন, উনিও নিরাপদ না। এই দেশে শুধু একজন মানুষ নিরাপদ, আর কেউ নিরাপদ না। দেশপ্রেম মারাবেন না।